পালি ছন্দের মধ্যে প্রথম দিনের ক্লাসে মোটামুটি বেসিক্সগুলো বলা হয়েছে। যে বেসিক্সের মধ্যে যে একটা শ্লোকের 4টে পার্ট থাকে, সেগুলোকে সম বিষম এরকম ভাগ করা হয় 1 2 3 4 নাম্বারগুলোকে, এবং প্রত্যেকটা অক্ষর বা সিলেবেলকে গুরু বা লঘু এরকম সংজ্ঞা দেয়া হয়। তাদের স্পেসিফিক চিহ্ন আছে এবং সংকেত আছে, এবং লঘু গুরুর যে বিন্যাস হয় সেখানে মানে 3টে অক্ষরের বিন্যাসকে একটা করে নাম দেওয়া হয়, গণ বলা হয়। সেগুলো হচ্ছে যথারীতি ম ভ জ স ন য় র ত, যথাক্রমে সর্বগুরু, আদিগুরু, মধ্যগুরু, অন্তগুরু, সর্বলঘু, আদিলঘু, মধ্যলঘু, অন্তলঘু, এই প্যাটার্নে। আর এছাড়া শ্লোকের 4টে পাদই যদি সমান হয় তাকে সমবৃত্ত ছন্দ বলে। সমবৃত্ত ছন্দের মধ্যে প্রতি লাইনে যদি 6টা অক্ষর থাকে তখন তাকে বলা হয় গায়ত্রী। 7টা অক্ষর থাকলে উনহি, 8টা থাকলে অনুর্ধ্বব, 9টা থাকলে বৃহতি, 10টা হলে পন্থী, 11 হলে তুর্ধব, 12তে জগতী, তারপরে 13তে অতিজগতী, 14তে শক্করী, 15তে অতিশক্করী, আর তারপরে ছিল 17 15 অক্ষরকে কি বলে? অতিশক্কর। তার মাঝের কোনটা মানে বাদ যাচ্ছে। তো যাই হোক, তো এইরকমভাবে বলা হয়েছিল। এছাড়া ছন্দের সূত্রগুলোতে কিছু কিছু সাংকেতিক শব্দ থাকে, যেমন বেদ বললে 4 বোঝায়, এবং জ্যোতিকে দেখানো হয় একটা বিসর্গ মতো চিহ্ন দিয়ে। এটা বেসিক্স। আর তোমাদের এক্স্যাক্ট যে নোটগুলো থাকে পালি, সেগুলোও কিন্তু পড়ানো হয়েছিল। 4টে হয়েছিল: তনুমজ্জা, কুমারললিতা, চিত্তপদা, বিদ্যুৎমালা। তো সেগুলোর ক্ষেত্রে আমি লেখার প্যাটার্নগুলো বলে দিয়েছিলাম, আমি সেটা পুনরাবৃত্তি করছি না। নতুন যে নোটটা আছে সেটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আছে সমানিকা। যথারীতি অনুষ্ঠুব ছন্দে অর্থ অক্ষরা সন্ধি। অনুষ্ঠুব ছন্দে 8টি অক্ষর আছে। এতস্মিং অন্তর্গতম, এর অন্তর্গত সমবুত্ত ছন্দ সমানিকা। সমানিকা হচ্ছে এর মধ্যে অন্তর্গত একটি ছন্দ। ভদন্ত সংঘরক্ষিত বুত্তদয় গ্রন্থস্য তৃতীয় পরিচ্ছেদে, ভদন্ত সংঘরক্ষিত বুত্তদয় গ্রন্থের 3য় পরিচ্ছেদে অশ্ব সংযম অদাসী এর সংজ্ঞা দিয়েছেন গ্লা সমানিকা রজাচ। তো এইখানে সূত্রটা ব্যাখ্যা করা আছে, দেখো। গ্লা যে বলা হচ্ছে গ ল, গ একটা বর্ণ, ল দুটো বর্ণ, এই জন্য গ্লো গ্লা হচ্ছে, বহু বচন হচ্ছে, নর নরার মতো। গুরু ও লঘু অক্ষর, আগে বলা হয়েছিল গ হচ্ছে অ্যাব্রিভিয়েশন অফ গুরু, ল হচ্ছে অ্যাব্রিভিয়েশন অফ লঘু। তো গুরু এবং লঘু অক্ষর হলো সমানিকা, সমানিকা ছন্দ। র যা চ, রগণ, এবং এর সাথে হচ্ছে রগণ ও জগণ হবে। তাহলে গুরুর অক্ষর থাকবে, লঘু অক্ষর থাকবে, রগণ থাকবে, জগণ থাকবে, তখন তাকে সমানিকা বলা হবে। এবারে এইখানে দেখো, গ্লা স, গ্লা গুরু, স লঘু, মা গুরু, নি লঘু, কা গুরু, র লঘু, যা হচ্ছে গুরু, চ হচ্ছে লঘু। এবার জেনারেলি আমরা কি বলি, আমরা প্রথম 3টেকে নিয়ে দেখি। তাহলে 1 2 3, এখানে মধ্য লঘু হচ্ছে রগণ, এখানে 1 2 3 মধ্য গুরু হচ্ছে জগণ, তারপর এখানে গুরু, এখানে লঘু, এইরকমভাবে বলা উচিত ছিল। কিন্তু অদ্ভুতভাবে এইটা একটাই ছন্দ যেটার ক্ষেত্রে প্রথমে লঘু আর গুরুটাকে ধরা হয়। লঘু গুরু, তারপরে 3 3 6টা অক্ষর হচ্ছে গণ। এই জন্য গো লো মানে গুরু অক্ষর, লঘু অক্ষর, তারপর রগণ, তারপর জগণ। এইটা হচ্ছে একদম একান্তই একটা এক্সেপশন। আর একটা মজার বিষয় হচ্ছে, এর আগে কি ছিল, আচ্ছা তাহলে এটা পরে বলছি। এবারে যথারীতি এর অর্থ বললে কি হবে, তোমাদের এর আগে ক্লাসে শেখানো হয়েছিল যে কিভাবে এটা বের করবে না। তাহলে এখানে আমরা দেখছি গুরু অক্ষর, লঘু অক্ষর। তাহলে যস্য অর্থ যস্য সমবৃত্তস্য, যে সমবৃত্তে প্রত্যেক পাদেষু প্রত্যেক পাদে एको গরু অক্ষর চ एको লঘু অক্ষর চ एको রগণ চ एको জগণ চ
সন্ধি, একটি রগণ একটি জগণ আছে, তং সমবৃত্তং, সেই সমবৃত্ত সমানিকাতি বুঝ্যতে, তাকে সমানিকা বলা হয়। এবারে এক্সাম্পল দেয়া হচ্ছে। পালি এক্সাম্পলটা হচ্ছে বিদ্যুতা সমানিকানি মার সংঘমুচ্ছিতি চ দুর্লভং লভীষু বোধি মিত্তি মাজি নো মহেশি। এর ছন্দটা অনেকটা ওই তোমাদের জটাটবি গলত গলত ইত্যাদি যে শিবতাণ্ডব সত্য আছে তার অনুরূপ, মানে এটা তিন মাত্রা করে হচ্ছে। ওটা পঞ্চচামর বলে একটা ছন্দে লেখা, মোস্ট প্রবলি 15 অক্ষরের ছন্দ, 14-15 অক্ষরের ছন্দ হবে, কিন্তু এর প্যাটার্নটা সিমিলার, মানে এর এই প্যাটার্নটাকে আরো এক্সটেন্ড করলে এদিকে ওটা ওর সমতুল্য হয়ে যাবে। তো এই জন্য এটা দেখো ওই তিনের বিটে চলে আসবে। বিদ্যুতা সমানিকানি মার সংঘ মুচ্ছিদিচ দুর্লভং লভীষু বোধি মিদ্ধি মাজিনো মহেশি। মানে একটা গুরু, মানে তার জোর পড়ছে আর একটা লঘু হচ্ছে, সেটা একটু হালকা হচ্ছে, এইরকম। এর মিনিংটা দেখা যায় এইখানে সমানিকা কথাটা কায়দা করে বসানো আছে। সমানিকা, সমানিকার এক্সাম্পল। এর অর্থ কি হচ্ছে? অর্থটা একটু অন্যরকম ভাবে হবে। বিদ্যুতা সম অনিকানি, বিদ্যুৎ তার মানে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ সম অনিক বা সেনা, মার সংঘম, মারের যে সঙ্গ মানে মারের যে দলবল, সেই যে তারা বিদ্যুতের মতো সেনা, তাদের উচ্ছিদি, উচ্ছিদি যে আছে মানে উচ্ছিদ এর অতীতকালে হচ্ছে, উচ্ছিদি হর্ষই দিয়ে হয় আর একটা দীর্ঘই দিয়ে হয়, করি করি অকরি অকরি এরকম হয় না, দীর্ঘই দিয়ে, এটা সেই দীর্ঘই হচ্ছে উচ্ছিদি, অতীতকালে উচ্ছেদ করেছেন। লভী লাভ করেছেন, এটা অতীতকাল। দুর্লভং সুবোধি, দুর্লভ বোধি। ইদ্ধিমা, এই সুবোধিং আর ইদ্ধিমা এখানে সন্ধিবদ্ধ হয়ে মিদ্ধিমা, সুবোধি মিদ্ধিমা হয়েছে, অনুসারের জায়গায় ম হয়ে যাচ্ছে। তো ঋদ্ধিমান বা অলৌকিক শক্তি সম্পন্ন, জিনো, জিন মানে বুদ্ধ, মহেশী মহর্ষি, তিনি বিদ্যুতা সমানিকানি, বিদ্যুতের মতো যে মারের সেনা, মারের সঙ্গ, তাদের উচ্ছেদ করেছেন, দুর্লভ বোধি লাভ করেছেন। ইদ্ধিমা জিনো মহেশী মানে ঋদ্ধিমান মহর্ষি বুদ্ধ, এইরকম হচ্ছে অর্থ। ঠিক আছে, এতে কিছু জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরেরটা বলছি। এরপর আছে মানব আঁকা। মানব আঁকাও 8 অক্ষরের ছন্দ। তো যথারীতি মানব আঁকার ক্ষেত্রে একই আছে, আমি এক্সাম্পলটাকে শুধু বলবো। এটা মিনিং করে বলবে এখান থেকে। বিলকিস বলো দেখি। হ্যাঁ স্যার, মানবকা অনূর্ধ্ব ছন্দে অট্ট অক্ষরা সন্ধি, না, আমি অনুষ্ঠুপ কি বলেছি, ছন্দে। ভেঙে ভেঙে বলবে সব সময়, বাড়িতে পড়ার হ্যাঁ সময়ও এইভাবে পড়বে। স্যার, অনুষ্ঠুপ ছন্দে মানে অনুষ্ঠুপ ছন্দে অট্ট অক্ষরা সন্ধি, আটটা অক্ষর থাকে। অনুষ্ঠুপ ছন্দে মানে 8টা যে অক্ষর থাকে সেটাকে আমরা অনুষ্ঠুপ ছন্দ বলি। তাই অনুষ্ঠুপ ছন্দে 8টা অক্ষর থাকে। এতস্মিন এর মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ মানবাকা, মানে এর মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ হলো মানবাকা। ঘদন্ত সংরক্ষিত, ঘদন্ত সংরক্ষিত বুদ্ধোদয় গ্রন্থস্য, বুদ্ধোদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে, মানে তৃতীয় পরিচ্ছেদে, বুদ্ধোদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে অশ্ব এর স্বয়ং সংজ্ঞা অদধি দিয়েছেন। বুদ্ধোদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে এর সংজ্ঞা দিয়েছেন, মানে ওই মানবকা যে সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞা তারপরে দিয়েছেন হচ্ছে বলো? আচ্ছা, মানবকা এইটা
তোমাকে আর বলতে হবে না, এটা বলবে মানবাকার, শুধু ছন্দ সূত্রটা বলবে অমৃতা। ভা তলগা মানবকা। এক্সপ্লেন করো। নিচের ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটটাও দেখেও ইউজ করতে পারো, সমস্যা নেই। ভা মানে আচ্ছা, ভা মানে হচ্ছে ভগণের পর বলছে। এইটাও, এইখানে যে ভা আছে, এটা ভো ভা না, মানে নর নরা না, এটা হচ্ছে নরা নরস্মা নরম ভার্ব, মানে ভা ভস্মা ভাম্মা, মানে ভয়ের পরে। এটা ফিফথ কেস এন্ডিং, পঞ্চমীর এক বচন হচ্ছে, মানে ভয়ের পরে, ভয়ের থেকে। ত লগা, বলো দেখি তারপর। তারপর হচ্ছে তলগা, সে তার মধ্যে বলছে তগণ হচ্ছে লঘু ও গুরু অক্ষর হলো না, তগণ এবং একটি লঘু একটি গুরু। আচ্ছা, তগণ আর একটি লঘু, ও আচ্ছা বুঝতে পারছি, তগণ তো বোঝানো হলো। তারপরে আর তারপরটা হচ্ছে যেহেতু লো আর গো আছে, ওই জন্য বলছে যে একটি লঘু আর একটি গুরু, আর সেটাই হচ্ছে মানবকা। এবার আরেকটা হচ্ছে দুটো গণ হচ্ছে ভগণ তগণ, তাহলে তিন দুগুণে ছয়, তাহলে দুটো অক্ষরই হবে, মানে অনুষ্টুপের ক্যাটাগরিতে পড়ছে, আট অক্ষর যুক্ত হলো। আচ্ছা, স্ক্যানের এটা বলো। এর অর্থ, আচ্ছা স্ক্যানটা, এইটা, হ্যাঁ। ভা, হ্যাঁ, ভা এটা হচ্ছে যেহেতু আকার আছে তাই গুরু, আর ত ল অকারান্ত শব্দ, ওই জন্য হচ্ছে লঘু। তারপরে হচ্ছে আর এইটা যেহেতু গুরু, মানে একদম প্রথমে গুরু আছে তারপরে দুটো লঘু, সেই জন্য এটা ভগবান হচ্ছে। তারপরে স্ক্যানটা হচ্ছে যে গুরু যেহেতু গয়াকার আছে আকারান্ত শব্দ, ময়াকার আছে আকারান্ত শব্দ, তাই জন্য ওটাও গুরু। এবং ন মূর্ধন্য যেটা আছে সেটা লঘু যেহেতু অকারান্ত শব্দ, এবং তারপরে ওইটা একটা স্ক্যান হলো। তারপরে হচ্ছে ওটা তগণ, আর তারপরে ব আছে, ব হচ্ছে অকারান্ত শব্দ সেই জন্য লঘু, আর ওই আকার আছে আকারান্ত শব্দ ওই জন্য গুরু। হুম আচ্ছা, এইটা জাস্ট পড়ে বলে দাও এই পর্যন্ত, মানে আচ্ছা, এক্সপ্লেনেশনটা। ইয়স্য সমবুত্তস্য, যে সমবৃত্তের প্রত্যেক পাদেষু প্রত্যেক পাদগুলিতে ভগণ তগণ চ, মানে ভগণ আছে আর তগণ আছে, তার সঙ্গে কি আছে এক লঘু অক্ষর চ এক গুরু অক্ষর, একটা লঘু অক্ষর এবং গুরু একটা কিন্তু গুরু পালিতে অক্ষর। লেখা নেই, হ্যাঁ, পালিতে লঘু গরু লঘু আছে, লঘু। পালিতে গরু গরু। আচ্ছা, হ্যাঁ, লঘু অক্ষর চ এক গরু অক্ষর চ সন্তি থাকে, তং সমবুত্তম সেই সমবৃত্তকে মানবকাতি বুচ্যতি, মানবকা বলা হয়। হুম এরপরে এক্সাম্পলটা আমি বলছি। আচ্ছা, এখানে দেখো ওই মানবকা কথাটা বলা আছে, মানবকা উঠহিতা স্নান পরা পুম্বমুখা পাঠরথা সুপ্তগণে শোভইংসু ভূমখিলম। আচ্ছা, মিনিং বললে হচ্ছে মানবকা উঠহিতা, মানবক মানে আহ, যুবক বা বালক বোঝায়, জেনারেলি ব্রাহ্মণদের অর্থে বোঝায়, যে ব্রাহ্মণ যুবক, অন্য বোধহয় হয়, আমি এক্সাক্ট বলতে পারছি না, মানে বালক জাতীয় বোঝায়। উত্থহিতা মানে হচ্ছে উত্থিত হয়ে, স্নান পড়া স্নানের পরে, স্নানটা স্নান হয় পালিতে, পূর্বমুখে পূর্বমুখে সূত্রগণে, মানে সূত্রগণ মানে বহু সূত্র, সূত্র অর্থে এখানে সূত্র পিটককে রেফার করা হচ্ছে। পাঠরথা পাঠরত হয়ে শোভইংসু শোভইষু শোভিত করেছিল ভূম অখিলাম। ভূ মানে হচ্ছে ভূমি, যেটা এর সেকেন্ড কেসেন্ডিং হচ্ছে ভূম অখিলম, মানে অখিলং ভূম শোভাইংশ, অখিল ভুবনকে শোভিত করেছিল, এরকম। ঠিক আছে, এগুলো শেষে আমি বলতে দেবো তোমাদের, মানে স্যার উচ্চারণগুলো। অখিল ভুবন বলতে? অখিল মানে বলেন অখিল আকাশ, অখিল ভুবন, সমস্ত। খিল মানে কি, বাংলায় খিল মানে কি বোঝায়? খিল দিয়ে এ হয় না, যে দরজার খিল, যেটা এই অর্থে, হ্যাঁ, দরজার লিমিটেশন। খিল। অখিল মানে আনলিমিটেড, এই অর্থে বোঝাচ্ছে।
যেটা বদ্ধ করছে, আর এটা হচ্ছে উন্মুক্ত। যেটা অনন্ত অর্থে ইউজ করা হয়েছে। কি করলে? অনন্ত অর্থে ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অর্থে। এরপরে দেখো 7 নম্বরে হচ্ছে হলমুখী। এইটা এখানে বিপ্লব বলো দেখি। হ্যাঁ স্যার, ফলমুখী বৃহতি ছন্দে, অর্থাৎ বৃহতি ছন্দে নব অক্ষরা শুনতি, 9 অক্ষর থাকে, মানে বৃহতি ছন্দে 9টি অক্ষর থাকে। এতস্মিন মানে এর মধ্যে অন্তর্গতম মানে অন্তর্গত সমবৃত্ত ছন্দ, সমবৃত্ত ছন্দ ফলমুখী, অর্থাৎ এর মধ্যে অন্তর্গত যে সমবৃত্ত ছন্দ হলো সেটা হচ্ছে হলমুখী। ভদন্ত সংঘরিকত্ব, এই ভদন্ত সংঘরিকত্ব। এর বই পড়ছো, নাম ভুল বলছো। সংঘ রক্ষিত, আমি এই জন্য পড়তে দিলাম তোমাদের। সংঘ ভদন্ত রক্ষিত, সংঘরিকত্ব, আবার বলো। ভদন্ত সংঘরিত মানে ভদন্ত সংঘরিকত, সংঘ রক্ষিত, এই রক্ষিত। তুমি ভেঙে ভেঙে বলো। সংঘ, ভদন্ত সংঘ রক্ষিত। হ্যাঁ রক্ষিত। ভদন্ত আলাদা, বুদ্ধদয় বলো আবার বলো। সংরক্ষিত আলাদা। ভদন্ত সংরক্ষিত। হুম, তারপরে বুদ্ধদয় গ্রন্থস্য, অর্থাৎ বুদ্ধদয় গ্রন্থের তৃতীয় বুদ্ধদয় কোথায় পরিচ্ছেদে, লেখা আছে? মানে বুদ্ধদয়, বুদ্ধদয় গ্রন্থস্য। হুম, হ্যাঁ, বুদ্ধদয় গ্রন্থ মানে বুদ্ধদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে, মানে তৃতীয় লেখা নেই পরিচ্ছেদে পালিতে। অশ্ব। ভালো ভালো করে পড়ো, তোমার কাছে যদি নোটের বইটা থাকে সেটা দেখে পড়ো, ভুলভাল বলবে না। তৃতীয় লেখা নেই এখানে, পালিতে ততীয় আছে। এই যে ভুল উচ্চারণ করছো, এটা লেখার সময় এই ভুলগুলো হবে। আমি এমনি এমনি তোমাদের বলতে দিই, এটা আমি বললেই ভালো হতো। ঠিক করে দেখে তৃতীয় দেখে পরিচ্ছেদে, কেয়ারফুলি পড়ো। তৃতীয় পরিচ্ছেদে মানে তৃতীয় পরিচ্ছেদে অশ্ব মানে এর সংয়ম মানে সংজ্ঞা অদধি মানে দিয়েছেন, হুম অর্থাৎ ভদন্ত সংরক্ষিত বুদ্ধদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে এর সংজ্ঞা দিয়েছেন। হুম, বলো সংজ্ঞা কি? এই যে এইটা, রানো সা যদি হলমুখী। আর একবার বলো। রানো সা না, রা যদি নসা না, হলমুখী। রা নসা যদি হলমুখী। এখানে 4টে ওয়ার্ড হচ্ছে, বুঝতে পারলে? ওই সেপারেশনটা ইম্পর্টেন্ট। এইটা একটা ওয়ার্ডটাকে নিচে, এই স্ক্যানটা দেখানোর জন্য, এটা আমি ঠিক করে দেবো, নিচে নিচে নিচেই বসবে। এটা দেখানোর সুবিধার জন্য, সেপারেট করার জন্য মাঝে হাইফেনটা দেয়া হয়েছে। রা একটা শব্দ, ন ইত্যাদি এগুলো আলাদা হচ্ছে, বুঝতে পারলে? স্ক্যানটা বলো দেখি কি হচ্ছে। রা কি হবে? রা কি হবে, লঘু না গুরু? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বলো, এটা স্ক্যান করো, রা কি হবে? হ্যাঁ স্যার, স্যার রা স্যার গরু হবে স্যার। হুম, ন ন মানে সেটা লঘু হবে। সা সা গরু হবে। য় ইয় স্যার, ইয় স্যার লঘু হবে ওটা। দি দি স্যার লঘু হবে। হ হ লঘু স্যার। ল ল লঘু। মু মু স্যার এটাও লঘু। খি। আর কি হচ্ছে গল। আচ্ছা, 3টে করে স্ক্যান করলে এই 3টে। মাঝে লঘু কি হয়? মাঝে লঘু হচ্ছে রগণ। এগুলো একটু প্র্যাকটিস করলে এমনি এসে যাবে। আমার দেখো, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি না। তারপর 1 2 3 সর্বলঘু নগণ। নগণ, তারপরটা সগণ। যে বলছে তাকে বলতে দাও, ইন্টারাপ্ট করবে না। তারপর হচ্ছে লাস্টে গুরু, লাস্টে গুরু হচ্ছে সগণ, র ন স। এবার এখানে কি বলছে দেখো শ্লোকে, হচ্ছে রা ন সা ইয়তি হলমুখী। এক্সপ্লেনেশনের জায়গাটা দেখাই না। রা মানে হচ্ছে, এখানেও কিন্তু এই আগে যেমন ভা তলগা বনবকা, এখানেও রা মানে কিন্তু বহু বচন না, এখানে হচ্ছে পঞ্চমী, এক বচন হচ্ছে। রা মানে রা রস্মা রম্ভা, রগণের পরে, রগণের থেকে, ন সা নগণ ও সগণ
যদি থাকে তাহলে হলমুখী ছন্দ হয়। বোঝা গেল? রা নসা যদি হলমুখী, এই হলো। এবারে তুমি বলো ইয়স অর্থ এখান থেকে এক্সপ্লেন করো, এক্সপ্লেনেশন। অশ্ব অর্থ, এর অর্থ যস্য মানে যে, সমবৃত্তস্য মানে সমবৃত্তের, পাচ্যেকপাদেষু মানে প্রত্যেক পাদগুলিতে, রগণচ রগণ ও নগণচ মানে নগণ ও সগণচ মানে সগণ সন্তি মানে থাকে। মানে এর অর্থ যে, যে সমবৃত্তের প্রত্যেক পাদগুলিতে রগণ ও নগণ নগণ ও সগণ থাকে, তং মানে সেই সমবৃত্তং মানে সমবৃত্তকে হলমুখী তি মানে হলমুখী উচ্চতি বলা হয়। যথা হুম, আচ্ছা এটা আমি বলছি। আচ্ছা এরা হলমুখী ছন্দ, এখানে দেখো হলমুখী কথাটা বসানো আছে। গৌতমী কুতূহলমুখী ইয়াচি পব্যজননুমতিং তিনি পক্ষী প্রিয় সুগত তং দদি অরিয়চরিয়ম। এটা একটু উচ্চারণটা একটু দু চারবার অভ্যাস করলে হবে, আমার নিজের গলাতেই ঠিকঠাক আসছে না। যাই হোক, তো মোস্ট প্রবলি এটাও 3-3-এর ছন্দে চলে আসবে। এই যে গুরু অক্ষর 2 হয়, 2-1 2-1, এইখানে 1-2-3 1-1-1, এখানে আবার এগেন 1 আর 2, 3-4-এ 12 মাত্রায় এটা চলে আসবে। আচ্ছা, এটার মিনিংটা দেখা যাক। গৌতমী মানে মহাপ্রজাপতি গৌতমী, কুতূহলমুখী কৌতূহল মুখ নিয়ে, কৌতূহল মুখে, ইয়াচি যাচনা করেছিলেন মানে চেয়েছিলেন, পব্যজন অনুমতি, এই পব্যজন অনুমতিটা এখানে পব্যজননুমতিং, এই একটা সন্ধিবদ্ধ হচ্ছে, প্রব্যজার অনুমতি চেয়েছিলেন। তিনি পক্ষীপ্রিয়, 3বার প্রত্যাখ্যান করে সুগত মানে বুদ্ধর নাম একটা, তং মানে সেই অনুমতি দদি দান করেছেন, অরিয়চরিয়ম যা হচ্ছে আর্যচর্য হলো। এরপর হচ্ছে মনোরমা। এটাও খুব একটা কঠিন না। এটা 12 অক্ষরটা কি বলে আরেকবার বলবেন, বুঝতে পারলাম না। ওটা প্রোনাউন্সিয়েশনের জন্য, ওটা যদি গান বাজনা করো তাহলে সুবিধা হবে, বা যারা তবলা টবলা বাজায়, আদারওয়াইজ ওটা দেখতে গেলে জটিল হয়ে যাবে। আচ্ছা তোমাদের মধ্যে এখানে আনকমন লোককে বলতে হবে। মহেশ্বর বলো দেখি। মনোরমা। হ্যালো। আচ্ছা কুনাল বলো। মনোরমা পন্থী ছন্দে অর্থাৎ পঙ্ক্তি ছন্দে 10 অক্ষরা সন্তি, 10 অক্ষর থাকে। এতস্মিন অন্তর্গতম সমবৃত্ত ছন্দ, এর মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ মনোরমা। মনোরমা ভদন্ত সংঘরক্ষিত বুদ্ধদয় গ্রন্থস্য অতীন পরিচ্ছেদে ভেঙে অস্য। ভেঙে বলো, ভেঙে ভেঙে। আচ্ছা, ভদন্ত সংরক্ষিত অর্থাৎ ভদন্ত সংরক্ষিত বৃত্তদ্বয় গ্রন্থস্থ, বৃত্তদ্বয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে অশ্ব এর সংজ্ঞা অর্থাৎ সংজ্ঞা অদদি দিয়েছেন। ওটা বলবো স্যার পরেরটা? বলো ন রজগেহি সা মনোরমা, এক্সপ্লেন ন করো। ন রজগেহি সা মনোরমা অর্থাৎ ওই ইয়ে করে বলবো স্যার, ওই স্ট্যান্ড করে বলবো ওটা? বলো কিরম ভাবে হচ্ছে। ন অর্থাৎ লঘু, র লঘু, জ লঘু, তো 3টে লঘু অর্থাৎ নগণ, গে অর্থাৎ গুরু,
মাঝখানে গুরু অর্থাৎ গগন, আর লাস্টে মা ওটা গুরু, তাই গুরু হলো। আর মানেটা হচ্ছে আচ্ছা, এটা আমি বলছি, তুমি এটা অফ করতে পারো। আচ্ছা, এইখানে এটা পুরো একবারে বলেছে, ন র জ গে হি সা মনোরমা। আচ্ছা, ন র জ গে হি এটা একটা ওয়ার্ড, সা একটা ওয়ার্ড, মনোরমা একটা ওয়ার্ড। ন মানে হচ্ছে নগণ, র মানে রগণ, জ মানে জগণ, এবং গ মানে হচ্ছে এখানে গুরু অক্ষর। এবং ন র জ গ একটা যদি শব্দ হয় তাহলে নর জগু, নর জগা, নর জগং এরকম শব্দরূপ হচ্ছে। তার এটা হচ্ছে তৃতীয়ার বহু বচন, নরেন নরেহি, নরজ গেন নরজ গেহি। নরেহি মানে মানুষদের দ্বারা, তাহলে এইখানে এটা প্লুরাল হচ্ছে, বলছে এইগুলোর দ্বারা, নগণ রগণ জগণ ও গুরু অক্ষরগুলির দ্বারা যে ছন্দ, সেটা সা মানে সেটি হচ্ছে মনোরমা। বোঝা গেল? এরপরে যথারীতি অশ্ব অর্থ, এর অর্থ হচ্ছে যশ সমবুত্তস্য প্রত্যেক পাদেষু নগনোচ রগনোচ জগনোচ এক গরু অক্ষরচ সন্তি তং সমবুত্তং মনোরমাতি উচ্যতে। তো এটা যথারীতি ওই নগণ রগণ জগণ একটি গুরু অক্ষর আছে, সেই সমবৃত্তকে মনোরমা বলা হয়। এটা একই প্যাটার্নে আছে। এবারে এক্সাম্পলে দেখো, দশ বল চজি মনোরমা বিভব নিন্দিতা অনেকধা সুখ করা কলত্ত নারীয় অখিল বন্ধনা ভি নিক্ষমি। এগুলো একটু পড়বে, পড়তে পড়তে একটা ফ্লুয়েন্সি চলে আসবে, আর কোঁত কাঁত করবে না। মানে ছন্দবদ্ধ জিনিস, এর একটা মেলোডি আছে, সেটাকে ধরার চেষ্টা করবে, তাতে সুবিধা হবে, নাহলে বোঝা হয়ে যাবে। মিনিংটা হচ্ছে দশা বলো, এখানে দেখো মনোরমা একটা আকৃতিটা আছে, মনোরমা, মনোরমা শব্দ হিসেবেই এটা আছে। দশবল, দশবল হচ্ছে বুদ্ধের একটা নাম। চজি মানে ত্যাগ করেছিলেন, ভার হচ্ছে অতীতকালের। মনোরমা, মনোরম ত্রিভব নিন্দিতা, ত্রিলোক নিন্দিত। ভব মানে জগৎ বোঝায়, ত্রিলোকের নিন্দিত মানে ত্রিলোকে এমন সৌন্দর্য পাওয়া যায় না এরকম। অনেকদা অনেক প্রকার সুখ করা, সুখদায়ক কলত্ব নারী, স্ত্রী এবং নারীদেরকে অখিল বন্ধনা, সকল বন্ধন হতে, অখিল মানে এখানে সকল, অভিনিক্ষমী অভিনিষ্ক্রমণ করেছিলেন। এই নিক্ষমিটাই অভিনিক্ষমী, অভিনিক্ষমিংসু মানে অতীতকাল হচ্ছে। প্রেজেন্ট টেন্সে হবে অভিনিক্ষমতি, নিক্ষমন্তি, নিক্ষমসি, নিক্ষমত, নিক্ষমামি, নিক্ষমাহ। আবার চজতি, চজি যে আছে, চজতি চজন্তি, চজসি চজত, চজামি চজাম, এরকম হবে। ঠিক আছে? এখানে কিছু জিজ্ঞাসা আছে কারোর? আচ্ছা, এরপর হচ্ছে রুম্যবতী। রুম্যবতী হচ্ছে 10 অক্ষরে। অঞ্জন বলতে পারে, অঞ্জন নন্দী। স্যার শোনা যাচ্ছে? বলো, রুম্যবতী। স্ক্রিন থেকেই বলতে পারো। রুগ্নবতী, হ্যাঁ হ্যাঁ দেখেই বলছি স্যার। রুগ্নবতী পন্থী ছন্দে, মানে পঙ্ক্তি ছন্দে দশ অক্ষরা সন্তি, 10 অক্ষর থাকে। এতস্মি এর মধ্যে অন্তর্গত অন্তর্গত সমবৃত্ত ছন্দ, মানে সমবৃত্ত ছন্দে ব্রহ্মবতী ভদন্ত সংঘরক্ষিত, ভদন্ত সংঘরক্ষিত বুদ্ধদয় গ্রন্থস্য, বুদ্ধদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে, তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযম এর সংজ্ঞা অদবি দিয়েছেন। আচ্ছা, উচ্চারণ হচ্ছে মা সা গ ইউক্তা রুম্যবতী সা। ভয়ে ময়টা একসাথে একসাথে পারলে উচ্চারণ করলে ভালো হয়। মা আচ্ছা ওটা এরকম কি? হবে। মা, মা আর সব, ভমাও যদি মা বলো, সব, ভমাও মা যদি বলো মা এর জন্য কিন্তু ওখানে হসন্ত বসাতে হবে, ওটা একটা সিলেবেল হিসেবে কাউন্ট করতে হবে। ভমা বললে ভ আচ্ছা একটা মা একটা দুটো হবে না, হয় মা বলবে, আর না ওটা খেয়াল রাখবে যে
একটা অক্ষর হিসেবেই ধরতে হবে। আচ্ছা, এক্সপ্লেন করো দেখি স্ক্যানটা কিভাবে হচ্ছে। মা যেহেতু ওটা আকার রয়েছে তাই ওটা হচ্ছে গরু হচ্ছে। তারপর শটা লঘু, গ লঘু, জুত্তা তয়টায় যেহেতু জফলা রয়েছে তাই তার আগেরটাও দুটো মিলে গরু হচ্ছে। আর রুম্মাটাও একই রকম ভাবে ওটা রুটা হচ্ছে গরু হচ্ছে। ময়ে ময়ে ওটা হচ্ছে সেই জন্য হচ্ছে এটা লঘু। তারপর বটা লঘু, টিটা হচ্ছে গরু হচ্ছে। আর সাটা কেটে নিন স্বভাবতই এটা গরু হচ্ছে। হুম, ঠিক আছে। এরপরে সুচিস্মিতা এটা এক্সপ্লেন করতে পারবে, মানে এর অর্থটা যদিও লিখে দেয়া আছে, লেখাটা থেকেও বলতে পারো এইটা থেকে যেই ভগন মগন আসছে এই কথাটার মধ্যে কিভাবে বলা আছে। হ্যালো। হ্যাঁ স্যার। এবং নিচের যে অশ্ব অর্থ বলে ওখানটাও বলবে পড়ে। এই থার্ড ব্র্যাকেট থেকেও দেখেও বলতে পারো, সমস্যা নেই, আমি রিডিং করতে দিচ্ছি কাইন্ড অফ। স্যার এটা একটু আপনি এক্সপ্লেন করে দেবেন, আমি অতটাও মানে ফার্স্ট ক্লাসের জিনিসগুলো বাড়িতে পড়েছিলে বা ক্লাসে ছিলে? হ্যাঁ ক্লাসে ছিলাম, বাড়িতে আরেকবার রিভাইজ করা হয়নি আসলে। ঠিক আছে, অসুবিধা নেই, অন্য কেউ তাহলে বলো। এগুলো কিন্তু মানে মানে ফিক্সড নাম্বার, 10-এ 10 পাওয়া যায় এখান থেকে। বলো তোফাজ্জল, বলো। দেরি করো না, সময় নষ্ট হবে, না পারলে বলে দেবে আগে থেকে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। থার্ড হ্যালো। ব্র্যাকেট থেকে শুরু করবে, মা ভগন ও মগন। আচ্ছা, ভ মা, ভ ও মগন, স গ যুক্তা, সগন ও গুরুযুক্ত যে ছন্দ, রুম্যবতী সা, সেটি রুম্যবতী ছন্দ। হুম, এরপরে অশ্ব অর্থ। অশ্ব এর অর্থ অর্থ ইয়স্য সমবুত্তস্য, যে সমবৃত্তের প্রত্যেক পাদেষু প্রত্যেক পাদগুলিতে ভগন চ, ভগন ও, মগন চ, মগন ও, সগন চ, সগন ও, একো একটি গরু, গুরু অক্ষর চ, অক্ষর সন্তি থাকে। তং সেই সমবুত্তং সমবৃত্তকে রুম্যবতী বুচ্চতি বলা হয়। যথা, আচ্ছা, এটা আমি বলছি, রুম্যবতী। আমি বলছি এটা তাও। আচ্ছা, এখানে ওকে পড়ার সময় নিজেরাই বুঝতে পারে, ধরো 3টে গণ হচ্ছে 3 তিরিকে 9, তাহলে আর একটা এক্সট্রা অক্ষর লাগবে। এই যে 3টে গণ হলো ভগন মগন সগন, একটা গুরু অক্ষর, 10 অক্ষর হয়ে গেল পংক্তি। আচ্ছা, এইখানে রুম্মবতী বায়ং শ্রীপাদ পঙ্কজ লঙ্কা ধূলি জিনস্য ভূষয়তি সা ভূপতি মূলিং ধারয়তে তং ইয়ো গত পুণ্য। এইটা একটা 4-4 এর মধ্যে চলে আসবে। এইটা একটা 4 মাত্রা, এটা একটা 4 মাত্রা, এখানে 4 মাত্রা, আবার 4 মাত্রা, এইরকম একটা সিমিলার প্যাটার্ন আছে, তোমরা নিজেরাও দেখতে গেলে বুঝতে পারবে। গুরু লঘু লঘু গুরু গুরু, আবার এইখানে মাঝখান দিয়ে কাটলে গুরু লঘু লঘু গুরু গুরু, সেম। এই জন্য বললাম যে প্রত্যেকটা ছন্দের মধ্যে কিন্তু এরকম প্যাটার্ন আছে, সেইটা পড়তে পড়তে অনেকটা চলে আসবে। অর্থটা বলছি, রুম্মবতী, রুম্ম মানে রুক্ম হয়, রুক্ম শব্দটা এখানে লেখা হয়নি। সংস্কৃতের রুক্ম মানে হচ্ছে সোনা বলে, রুক্মবতী মানে স্বর্ণময়, যেন অয়ং এই জিনস্য জিনের, শ্রীপাদ মানে শ্রীপাদ পঙ্কজ লগ্ন, পঙ্কজ হবে, এটা পঙ্ক ল হয়ে গেছে, পঙ্কজ মানে পাদ পঙ্কজ বলা হয় না, যে পাদ পদ্ম লগ্ন যে ধুলি, সেইটা রুম্যবতী যেন স্বর্ণময়।
ইব মানে মতো, এরকম অর্থ বোঝায়। আর এখানে জিনস্য কথাটাকে আগে নিয়ে যাওয়া হয়েছে, রুম্মবতী বায়ং জিনস্য শ্রীপাদ পঙ্কজ লঙ্কাগুলি হলো। শ্লোকের মধ্যে পোয়েট্রিতে শব্দগুলো এদিক ওদিক হয়, এই জন্য গদ্যরূপ বলে একটি জিনিস তোমরা স্কুলে হয়তো পড়েছো, সেটাকে একটা গদ্যের মতন প্যাটার্নে আনা হয়। এরপরে সা, সেটি ভূপতি মৌলি, ভূপতি মানে হচ্ছে রাজা, যে মৌলি, মৌলিকে বা মুকুটকে ভূষয়তি, ভূষিত করছে। আর ধারায়তে তং, তাকে ধারণ করে, একটু দাঁড়াবে। আচ্ছা, ধারায়তে তং, তাকে ধারণ করে। ধারায়তে এটা অ্যাকচুয়ালি একটা অন্য রকমের হচ্ছে, তোমরা যে ধারায় তিয়ন্তি পড়েছো সেটা ছাড়া আত্মনেপদ বলে একটা হয়, খুব রেয়ার ইউজ হয় পালিতে, তো সেটাকে ধারণ করে। তং মানে তাকে, মানে সেই ধূলিকে, ইয় কতবুল্য, যে কৃতপুণ্য, কৃতপুণ্য মানে যে পুণ্য করেছে, এরকম। ঠিক আছে, এখানেও রুম্যবতী কথাটা বসানো আছে। এরপর হচ্ছে ইন্দবজিরা, আমি 12টা আজকে পড়াবো, 12 পর্যন্ত। ইন্দবজিরা এইটা বলবে এখান থেকে শুভঙ্কর চৌধুরী, বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো, তুর্থ বা ছন্দে। ইন্দোবজিরা তুষ্ঠব ছন্দে, তুষ্টব লেখা নেই এখানে, তুর্থব আছে। তুষ্ঠব তুষ্ঠব ছন্দে মানে ত্রিষ্টুপ ছন্দে একান্ত সন্ধি, একান্ত অক্ষর থাকে, এত মানে এর মধ্যে অন্তর্গধম সম্ভূত ইন্দোবজিরা। তোমার কথা শোনা যাচ্ছে না। ভদন্ত সংরক্ষিত, ভদন্ত সংরক্ষিত মানে ভদন্ত সংরক্ষিত গুপ্তদয় গ্রন্থস্থ, মানে গুপ্তদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছদে অশ্বয়ে সংজ্ঞা অতি, মানে ভদন্ত সংরক্ষিত এই লাস্টটা আরেকবার বলো, তৃতীয় উচ্চারণ করো, লাস্টটা আরেকবার উচ্চারণ করো। হ্যাঁ, ভদন্ত সংরক্ষিত গুপ্তদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে পালিটা বলতে দিয়েছি। আচ্ছা, ভদন্ত সংরক্ষিত গুপ্তদয় গ্রন্থস্থ তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সঙ্গ অদ্দি। না, এটা কি ইংয় উচ্চারণ কি হয়? সংযং অদদি। হ্যাঁ, বলো, সংযং অদদি। অদদি। তারপর সূত্রটা। আচ্ছা, আমি একবার রিডিং পড়ছি, রিপিট করবে। ইন্দাদিকা তা, ইন্দাদিকা তা বজিরা জগাগো। জগাগো। এখানে মোট ওয়ার্ড হচ্ছে ইন্দাদিকা একটা ওয়ার্ড, তা একটা ওয়ার্ড, বজিরা একটা ওয়ার্ড, জগা একটা ওয়ার্ড, গো একটা ওয়ার্ড, হলো এইরকম। স্ক্যান কিভাবে হচ্ছে বলো, লঘু গুরু। ই হচ্ছে, এটা গুরু আছে, কেন গুরু হচ্ছে? ই তো লঘু হয়। ওই পরের ওয়ার্ডটার জন্য যুক্তাক্ষর আছে বলে। হ্যাঁ। তারপরে দি হচ্ছে লঘু, কা হচ্ছে গুরু, তা হচ্ছে গুরু, ব হচ্ছে লঘু, জি হচ্ছে লঘু, রা হচ্ছে গুরু, জ হচ্ছে লঘু, গা হচ্ছে গুরু, আর গো হচ্ছে গুরু। এগুলো বলতে পারবে কেন কোনটা কোন গণ হচ্ছে? না স্যার, এটা একটু দেখতে হবে। পড়নি আমার বাড়িতে আগের দিনের যেগুলো হয়েছে, একবার পড়েছিলাম সেইভাবে। না, এইগুলো কিন্তু এগুলো তৈরি করে ফেলতে হবে, আর কিন্তু সময় নেই, এটা আমি বলেও ছিলাম। তো যারা যদি
ব্যস্ত থাকো সেটা আলাদা কথা, সময় যদি থাকে এখনও যদি তৈরি না করো তাহলে কিন্তু আর সিলেবাস কভারই করতে পারবে না। তো যেগুলো পড়ানো হচ্ছে বাড়িতে এগুলো তৈরি করা শুরু করো। আচ্ছা, এখানে হচ্ছে অন্তলঘু। লঘুর সিরিয়ালে কি হয়? সর্বলঘু ন, তারপরে আদি য়, মধ্য র, শেষে ত, তাহলে এটা তগণ। এগেন অন্তলঘু তগণ। মধ্য গুরু, সর্বগুরু মগণ, আদি গুরু হচ্ছে ভ, মধ্য গুরু হচ্ছে জ, এই যে জগণ, আর দুটো গরু অক্ষর পড়ে রইল। আচ্ছা, এবারে সূত্রের অর্থ এটা একটু কঠিন আছে, এটা আমি বলছি। ইন্দাদিকা বলছে ইন্দ্র আদিকা। স্যার একটা কথা শুধু, হ্যাঁ, স্যার ইন্দা, ওই ইন্দার ওটা কেন আমরা লেভেলটা ভেঙে করলাম না, মানে ই ন দা, এটা কেন করলাম না ইন্দাটা? ওটা করা যায় অ্যাকচুয়ালি, এটা লিখতে গেলে তখন এইরকম হবে ইন্দা। এটা হ্যাঁ দেখতে হ্যাঁ, ওটাই কেমন লাগবে বলছিলাম। বলে এখানে এইভাবে, মানে অক্ষরগুলোকে অ্যাকচুয়ালি এই হাইপেন দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে এইগুলোকে বসানো নিচে। এগুলো স্যার বহু যদি কষ্টে একটা, বসানো হয়েছে এগুলো, এবং পুরো যেটা যে অক্ষরের নিচে নিচে হ্যাঁ স্যার যদি স্পেস, এইভাবে জানো লিখতে তো লিখতাম স্পেস, ইন, এই যে দুটো হ্যাঁ অক্ষরের হ্যাঁ মাঝে হ্যাঁ, কম্পিউটার স্পেস দাও, স্পেস বার যেটা থাকে চওড়া এরকম নিচের দিকে থাকে, এখানে ওই স্পেস নেই, এখানে হেয়ার স্পেস দেয়া হয়েছে। মানে স্পেসের অনেক ভ্যারিয়েশন আছে, এম স্পেস, এন স্পেস, টু এম স্পেস, হাইফেনের সমতুল্য স্পেস আছে। তো হেয়ার স্পেস বলে আছে একদম, মানে এক চুলের মতন সরবে, হেয়ার স্পেস দিয়ে দিয়ে এগুলো মেলানো হয়েছে এখানে। তো সেইটা আনতে গিয়ে বহু হয়েছে, এই জন্য অক্ষরগুলোকে স্প্লিট করে দেওয়া হয়েছে, এই হলো ব্যাপার। স্যার যদি ইন, এই যেটা লিখলেন ই আর নয়ে হসন্ত, তারপর দা, তাহলে ইনটা যদি এইভাবে লিখতাম ইন্দাটা, তাহলে ইন একটা সিলেবেলের মধ্যে আনতাম, মানে একটা ওই লঘু না, আর একটা মধ্যম। কথা হচ্ছে যে এইটাকে করলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে এই গোটা যুক্তাক্ষরটা তুমি দেখতে পাচ্ছ। এই ইন দা করলে এখানে যুক্তাক্ষরটা দৃশ্যমান হচ্ছে না, এটা কল্পনা করে বের করতে হবে, এই হলো বিষয়। এখানে তুমি গোটা দেখতে পাচ্ছ ই সংযোগ আদি, ই পর দীর্ঘ বিগ্রহিত পরচয়, এরকম বুদ্ধদেবের শ্লোক আছে। যে যেটা সংযোগের আদিতে থাকে, মানে যুক্তাক্ষরের আগে যেটা থাকে সেইটা, আর নিগ্রহিত পর যেটার পরে নিগ্রহিত মানে অনুস্বার থাকে, সেইটা গুরু হয়। তো এইটা ক্লিয়ারলি দেখতে পাওয়ার জন্য এটা করা। আচ্ছা, এবার এটা বলি। ইন্দাদিকা মানে হচ্ছে ইন্দ্র আদি, মানে ইন্দ্র আদিতে আছে ইন্দাদিকা বজিরা, তাহলে বজিরা শব্দটা আগে ইন্দ্র আছে, দ্যাট মিনস ইন্দ্র বজিরা। বজিরা অর্থাৎ ইন্দ্র বজিরা নামে যে ছন্দ সেইটি তা, মানে দুটি তগণ, তো তা এই অর্থে, জ গা জগণ ও গুরু অক্ষর, আর গো মানে আরেকটি গুরু অক্ষর, এইটা হচ্ছে ইন্দ্র বজিরা ছন্দ। তাহলে তগণ তগণ জগণ গুরু গুরু, এইটা 11টা অক্ষর হচ্ছে, 11টা অক্ষরের জন্য তুকথা হয়। আচ্ছা, যথারীতি অশ্ব অর্থ যশ সংবুত্তস্য পচ্ছেকপাদেশু দ্বে তগণা, এখানে দুটো তগণ হচ্ছে, জগণ চ দ্বে গরু অক্ষর, দুটি গরু অক্ষর সন্তি, তং সমবুত্তং ইন্দ্রবজিরাতি উচ্চতি, সেটাকে ইন্দ্রবজ্রা বলা হয়। পালি এক্সাম্পলটা দেখো, এইখানেও কিন্তু অ্যাকচুয়ালি ইন্দ্রবজিরা কথাটা যদি লেখা হয় ইন্দ্র বজিরা, ইন দ বজিরা, এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে এইখানে, এটা স্বগণ, এইখানে এটা হচ্ছে তোমার লঘু গুরু। যাই হোক, স্বগণ তো এখানে কোথাও নেই, মানে পরপর দুটো লঘু অক্ষরই এখানে কোথাও নেই। দেখো এই যে ছন্দ হচ্ছে ইন্দ্রবজিরাতে, এই জন্য সূত্রকার যে আছেন তিনিও ওইভাবে কেটে লিখেছেন শব্দটাকে। ইন্দ্রবজিরা কথাটা বসালে কিন্তু আর ছন্দ কোনোভাবেই মেলানো যাবে না, পসিবলই না, এই জন্য কেটে রাখা আছে। এই এখানেও কিন্তু ইন্দাদিকা বজিরা কথাটা মেলানো আছে শব্দের মধ্যে, মানে সূত্রে যেমন ইন্দাদিকা তা বজিরা গাগো, এখানে ইন্দাদিকা তে বজিরা আদি সত্ত্বে এইরকম ভাবে মেলানো হয়েছে। এগুলো আমারই লেখা, কত ট্যালেন্ট বুঝতে পারছো, যে এই জায়গাটাকে মিলিয়ে এখানে একটা মিনিংফুল এবং এই লঘুগুরু প্যাটার্নে মেলানো ছন্দ বাড়ানো হয়েছে।
আচ্ছা, ইন্দাদিকা তে বজিরাদি সত্থে নিঃসায় দেবা দিবিরাজয়ন্তি বুদ্ধস্য সংজ্ঞা নিহিতায়ুধাপি শীলাদি সত্থে হি ধিকানুভাবা। মিনিংটা দেখা যাক। বলা হচ্ছে ইন্দাদিকা মানে ইন্দ্র ইত্যাদি প্রভৃতি, তে দেবা সেই দেবগণ, বজিরাদি সত্ত্বে বজ্র প্রভৃতি শস্ত্র, সত্ত্বে নিঃসায় এগুলোকে আশ্রয় করে, বা বজ্র প্রভৃতি অস্ত্রকে আশ্রয় করে, সত্য সত্তা সত্যং সত্ত্বে দ্বিতীয়ের বহু বচন হচ্ছে অস্ত্রগুলিকে, দিবি মানে স্বর্গে, রাজয়ন্তী রাজত্ব করেন, বুদ্ধস্ব সংঘা বুদ্ধের সংঘ, নিহিত আয়ুধা সন্ধিবদ্ধ হয়ে নিহিতায়ুধা অপি, বুদ্ধের যে সঙ্গ সেটা আয়ুধ বা অস্ত্র, সেটা পরিত্যাগ করলেও শীলাদি সত্ত্বে, শীল সমাধি প্রভৃতি শস্ত্রের দ্বারা, সত্ত্বেহি নরেন নরেহি সত্ত্বেন সত্ত্বেহি শস্ত্রগুলির দ্বারা, অধিক আনুভাবা, আনুভাব মানে শক্তিশালী বোঝায়, তো অধিক অনুভাব সন্ধি হয়ে অধিকানুভাবা, এটা পুরো শিলাদি সত্ত্বেহি অধিক অনুভাবা, এটা সন্ধিবদ্ধ হয়ে শিলাদি সত্ত্বেহি ধিকানুভাবা, এত বড় হয়েছে। লম্বা শব্দ যখন হয় গোটাটা একসাথে উচ্চারণ করা যায়, স্প্লিট করে করে উচ্চারণ করতে, শিলাদি সত্ত্বেহি ধিকানুভাবা, এইভাবে হলো। কিছু জিজ্ঞাসা আছে কারোর? অনেকে রেজ হ্যান্ড করছো, আমি আগেও বলেছি পিডিএফটা সামনে খোলা থাকে, ওই জন্য আমি গুগল মিটে কিছু দেখতে পাই না, সামনাসামনি অডিও অন করে বলতে হবে। স্যার আগেরগুলো স্যার আপনি স্যার ওই শেষের লাইনটা যেটা অদাসি বলছিলেন, আজকে স্যার অদদি হচ্ছে, এটা আমি বললাম স্যার এটা কি আপডেট আপনি করেছি। কারেকশন করেছেন না স্যার? অদাসি অদদি ঠিক আছে। একই অর্থ হয়। অদদি হচ্ছে তোমাদের মানে জানাশোনা ফর্ম একটা, দদতি দদন্তি অদদি অদদিংশু এইরকম হচ্ছে। অদাসিটা নতুন, অদাসি একটু খটোমটো হয়, অদাসি অদংশু, অদাসি ঠিক। অদত্থ, অদাসিং অদাসিংহ এরকম হয়, পরে শেখানো হবে। স্যার দদিও তো বলা যাবে না, দদি দদি দেওয়া যায়, অসুবিধা নেই। দধিটাটা কেমনটা মানে কেমন মতো দেখতে লাগে, এই জন্য একটা অটা লাগা। এরপর হচ্ছে উপেন্দ্র বজিরা। উপেন্দ্র বজিরা দেবাশিস বলো, স্ক্যান পর্যন্ত বলবে। ঠিক আছে। উপেন্দ্র বজিরা তুঠক ছন্দে ত্রিষ্টুপ ছন্দে একাদশ অক্ষরা সন্ধি। আচ্ছা আচ্ছা, একবার দাঁড়াও, তোমরা এই কেন বলছো? এটা করে উচ্চারণ করো, শ্রুতি কটু লাগে। একাদশ এতস্মিন, হ্যাঁ, এতস্মিন অন্তর্গতং, এর মধ্যে মানে এর অন্তর্গত সমবৃত্ত ছন্দ, সমবৃত্ত ছন্দ উপেন্দ্র বজিরা বদন্ত সংঘরক্ষিত, বদন্ত সংঘরক্ষিত বুদ্ধোদয় গ্রন্থস্য, বুদ্ধোদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সৈন্যং অদদি এর সংজ্ঞা দিয়েছেন। উপাদিকা সাব জ তা জ গা গো। আচ্ছা, এটা স্ক্যান করছি স্যার। প্রথমটা উ লঘু, তারপর আকার পা সেটা গুরু, তারপর দি হস্যিকার লঘু, তারপর কা আকার গুরু, সা আকার গুরু, ব অকার মানে লঘু, জ অকার লঘু, তা আকার গুরু, জ অকার লঘু, গা আকার গুরু, গো ওকার গুরু। আচ্ছা, গণগুলো বলো। এবার হ্যাঁ, প্রথম তিনটেতে আছে মধ্য গুরু মানে জগন, তারপর আছে অন্ত লঘু মানে তগন। এ তো মুখে মুখে বলে দিচ্ছ। আমি যেমন বললাম যে তাহলে তোমার যে অন্ত লঘু বা মধ্য গুরু, গুরু সর্বগুরু হচ্ছে মগন, আদি গুরু হচ্ছে ভগন, মধ্য গুরু হচ্ছে জগন। এরমভাবে যদি পড়ো দেখবে একটা
মুখে একদম মানে এসে চলে আসবে। অন্তত বাড়িতে পড়ার সময় এগুলো চেষ্টা করবে। আমি স্যার এই ছবিটা মানে মুখস্থ করে নিয়েছি, ছবি দেখলেই বুঝতে পারবো এমন করে মুখস্থ করে নিয়েছি। ছবি ওই দেখলে মুখস্থ আদি করবে? অন্তর্ক করে। মানে হ্যাঁ, কিউআর ছবি কোড ওই মুখস্থ করে। স্ক্যানের মতন হয়ে যাবে নাকি? দেখলেই মাথায় চলে আসবে? হ্যাঁ, সেরকম করে করেছি। ভালো। আচ্ছা, তারপরে বাকি দুটো বলো। হ্যাঁ, বাকি দুটো স্যার দুটোই গুরু আছে, জগন আর গুরু তাই গো আছে। একটা একটা করে। ঠিক আছে, আমি সূত্রটা এক্সপ্লেন করছি। উপাধিক সাব যথা জগা গো, এইখানটা ভুলবশত হাইফেন পড়ে গেছে, এই হাইফেনটা হবে না। উপাধিক একটা শব্দ, সাব একটা শব্দ, যথা একটা শব্দ, জগা একটা শব্দ, গো। এবং কোনটা কি শব্দটা সব থেকে সুন্দর হচ্ছে তোমরা বিভক্তিগুলো বুঝতে পারবে। উপাধিকা, সা ব, সায়ের সাথে এখানে সন্ধি হয়েছে, যতা, তোতা, জ গা, গো গা, গো, এইরকমভাবে হচ্ছে। আচ্ছা, উপাধিকা মানে উপ আদিতে আছে এইরকম সা এব, এব মানে হচ্ছে ই নিশ্চয় অর্থে বলা হয়। সেই বজিরা মানে সে মানে কে, ওই যে আগেও ইন্দ্র বজিরা বলা হয়েছে, এখানে ইন্দ্র বজিরা কথাটা লিখলে ভালো হতো, ইন্দ্র। বলছি ওই যে আগে ইন্দ্র বজিরা বলা হলো সেইটাই উপ আদিকা, মানে উপ আদিতে থাকবে এরকম ইন্দ্র বজিরা, উপেন্দ্র বজিরা বা উপিন্দ্র বজিরা হয়। সেইটা কি বলছে, যতা, এইখানটা আবার হয়ে গেছে, ইভেন্টটা হবে না। যতা মানে জগন ও তগন, জগা জগন ও গুরু অক্ষর হবে, আর একটা গো মানে পুনরায় একটা গুরু অক্ষর, মানে জগন তগন জগন, তিন তিরিকে 9 হলো, আর একটা গুরু অক্ষর আর একটা গুরু অক্ষর, 9 আর 2 11 অক্ষর কমপ্লিট হলো। তাহলে উপাধি উপেন্দ্র বজিরা কথাটাও ওই বসানো যাবে না, ওই জন্য এইটাকে এরকম ভেঙে লেখা হয়েছে। আচ্ছা, এরপরে অশ্বত্থ যশ সমবুত্তস্য পচ্চেক পদেষু জগনচ তগনচ জগনচ দ্বে গরু অক্ষরাচ সন্তি তং সমবুত্তম উপেন্দ্র বজিরাতি উচ্যতে। ঠিক আছে, এক্সাম্পলটা হচ্ছে উপিন্দ আদি বজিরগ্রহায়ং মহানুভাবা চ অনেক দেবা সচক্র বালেহি গতাপি তেহি জিনোহি মচ্ছেহি উপাসিত খো। এখানে মিনিংটা বললে একটু কঠিন আছে, এখানে একটু ব্যাকরণের কিছু মানে ওটা মেলাতে গিয়ে অনেক নাড়াঘাটা করতে হয়েছে। যাই হোক, উপাধি মানে উপ ইন্দ, এটা আমি স্প্লিট করে দেখালেও ভালো হয়। উপ ইন্দ আদি বজিরব গহা, এইটা একটা শব্দ। উপ আছে এখানে নিচেই রেখেছে। উপ মানে হচ্ছে অধস্তন, উপনগর উপ এরকম হয় না, মানে নিচু অর্থে বোঝায়, লোয়ার। অধস্থন ইয়ং মানে যার থেকে, এটা একটু অন্য, জং মানে যাকে হয়, কিন্তু কিছু ক্ষেত্রে কেস এন্ডিংয়ের একটু মানে কুট প্রয়োগ হয়, কর্মপ্রয়োজনীয় বলে একটা জিনিস আছে, সেখানে এইসব আছে। যাই হোক, তো উপেনহীনে এরকম সূত্র আছে মোগলান ব্যাকরণে। তো এটা অর্থ দাঁড়াচ্ছে উপ অর্থে অধস্থন ইয়ং যার থেকে, এই ইয়ংটা কিন্তু শেষে আছে, মানে উপ লিঙ্ক হচ্ছে এইটা, উপ মানে অধস্থন, ইয়ং যার থেকে। কারা অধস্থন বলছে, ইন্দ্র আদি, ইন্দ্র প্রভৃতি, বজ্রগ্রহ বজ্রধারীগণ, বজ্রগ্রহ বাংলায় বললে হবে, বজ্র হয়, আর গ্রহ হচ্ছে এই যে বজ্রগ্রহ মানে বজ্রধারী গণ, তারা মহানুভাবা, আনুভাব মানে আগে একটা লাইনে পেলে যে মহাশক্তিশালী, অনেক দেবা অনেক দেবগণ, সচক্রবালেহি সকল চক্রবাল হতে আগতাপি আগত হলো। চক্রবাল মানে হচ্ছে মোটামুটি ইউনিভার্স অর্থে পালিতে প্রয়োগ হয়, চক্রাকারে যে আকাশে দৃশ্যমান হয় গ্রহ নক্ষত্র তারকা, সেইটি, যে তারা এলেও আগতাপি সকল এই চক্রবাল থেকে, তেহি তাদের থেকে, জিন মানে জিন বা বুদ্ধ, হি নিশ্চয় রূপে, মৎস্যেহি মৎস্য অর্থে মনুষ্য, মৎস্য শব্দটা এর আগে পেয়েছ, ওই দেবা মচ্চা তং পূজেন্তি ছিল না, কুমার ললিতার মনে হয় না কিসে একটা ছিল,
বৃত্তারের থেকে বিদ্যুৎমালার উদাহরণে ছিল মর্চ, মানে মর্ত শব্দটা হয়। অমর্ত মানে যিনি মানে মরণশীল নয়, মর্ত মানে হচ্ছে মরণশীল। তো মচ্চেই হি মনুষ্যগণের দ্বারা, নরেহি মচ্চেহি, ওটাও মনুষ্যগণের দ্বারা, এটাও মনুষ্যগণের দ্বারা উপাসিত, অধিক উপাসিত। বোঝা গেল অর্থটা? এটা একবার পড়ে হবে না, 3-4 বার করে পড়তে হবে, তবে সড়গড় হবে। আর এক্সাম্পলগুলো কিন্তু ওই একবার বাড়িতে রেকর্ড মানে পড়ে রেখে দিলাম ওই করলে হবে না, পড়বে, পড়ে আলাদা করে লিখবে, সূত্র এবং উদাহরণগুলো ভালো করে তৈরি করবে। তাহলে আমি আগের দিন যেমন বলেছিলাম, সূত্র আর উদাহরণ দিয়েই পুরোটা লিখে নিতে পারবে নিজেরা। ঠিক আছে? আচ্ছা, আজকে লাস্ট যেটা দোধক ছন্দ, এটা হবে, এটা 11 অক্ষরের ছন্দের মধ্যেই পড়ে। এটাও স্ক্যান পর্যন্ত কে বাকি আছে এখানে? আমি বাকি সরোজ, আছি। তুমি তো বললে একটা। সরজিৎ পাল বলতে পারবে? কে বলে এটা? রানা নন্দী বললে না সাবির হোসেন বললে? স্যার আমি বাকি আছি, আমিও বাকি আছি। আচ্ছা, রানা হ্যাঁ, বলো আমি দেখি। বললাম বাকি। হ্যাঁ স্যার, আমি বাকি আছি। হ্যাঁ বলো, তুর্থব ছন্দে দোধক যেটা। বলছি, দোধক তুর্থব ছন্দে মানে ত্রিষ্টুপ ছন্দে একাদশ অক্ষরাসন্তি, একাদশ নয়, অক্ষর একাদশ থাকে। বলে, শুনতে খুব খারাপ লাগে। একাদশ, বাংলায় আমরা তো একাদশ বলি না, না একাদশই বলে বটে বাংলায়। একাদশ আছে। এতস্মিন এর মধ্যে আবার অন্তর্গত এতস্মিন, এতস্মিন। অন্তর এতস্মিন অন্তর্গত এর মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ, সমবৃত্ত ছন্দে ছন্দে দোধক। হুম। ভদন্ত সংঘরক্ষিত, ভদন্ত সংঘরক্ষিত বুদ্ধোদয় গ্রন্থস্থ, বুদ্ধোদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযম অদদি মানে এর সংজ্ঞা দিয়েছেন। আচ্ছা, আমি এটা উচ্চারণ দোধক, করছি, তারপর বলবে। দোধকম আচ্ছা, ইচ্ছতি, বলো। দোধকম ইচ্ছতি দোধ দোধক মিচ্ছতি চে চে ভব ভাগা। ভব ভব ভাগা। হ্যাঁ, স্ক্যান বলো কিভাবে হচ্ছে। স্ক্যানটা বলে দিচ্ছি স্যার। দো মানে ও আছে, তাহলে গুরু হচ্ছে, আর ধ অ আসছে তাহলে লঘু, ক অ আসছে তাহলে লঘু। তাহলে যেহেতু একটা অড মানে গুরুটা একটা আছে, তাহলে সেই হিসেবে প্রথমে গুরু হচ্ছে, তাহলে ম ভ, তাহলে এটা ভ গণ, ভ হচ্ছে প্রথম মানে একটাতে থাকে, ম ভ জ স, তাহলে ভ মানে ভ ভ গণ এটা। হচ্ছে। আর হুম। মি রস্বই এসছে, তাহলে এটা মি, কিন্তু পরেরটাই আবার যুক্তাক্ষর আছে, তাহলে এটা হচ্ছে গুরু, মানে চয় ছটা যুক্তাক্ষর আছে তারপরে, সেই হিসেবে এটা গুরু। আর চয় ছ ও আসছে, তাহলে ওটা লঘু। আর তি হচ্ছে লঘু, তাহলে এটা আবার প্রথমে প্রথমে হচ্ছে লঘু, একটাই অড, এই গুরু, তাহলে একটাই অড, তাহলে হচ্ছে ম ভ, তাহলে এটাও ভগন। আর হুম। তারপর নেক্সট চে, চে এ আসছে, এ এ হচ্ছে এটা গুরু। গুরু। ভ অ আসছে তাহলে লঘু, ভ এটাও আসছে লঘু, তাহলে এটা আবার প্রথমে আসছে, তাহলে এটাও ভগন। আর ভা আসছে, এটা হচ্ছে গুরু। আর পরেরটা লাস্টে যে থাকে এমনিতেই স্যার গুরু হয়, যদিও আসে গুরু। হুম। তাহলে গো গো মানে তিনটা ভগন, আর দুটা মানে বে, দুটা গুরু হচ্ছে। মানে গুরু হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি শ্লোকে এটা বলছি, এখানে দোধকম ইচ্ছতি সন্ধিবদ্ধ হয়েছে, দোধকম ইচ্ছতি। আচ্ছা, দোধক ছন্দ বলে ইচ্ছতি চাওয়া হয়, চে যদি ভ ভ ভা, তিনটি ভগণ থাকে। ভ ভ ভ তিনটে শব্দ হচ্ছে, এই জন্য ভা মানে বহুবচনের জন্য এখানে নর নরা ভো ভা হচ্ছে। আর গা মানে হচ্ছে দুটি গুরু অক্ষর, তাই তিনটে ভগণ দুটো গুরু অক্ষর, 3 3 9 আর 2 11খানা অক্ষর
হয়ে যাচ্ছে তাহলে তুট্ঠক ছন্দ। তো এটা এক্সপ্লেনেশন অশ্ব অর্থই অশ্ব সমবুত্তস্য পচ্ছেক পাদেশু তয় ভগনা চ দ্বে গরু অক্ষরা চ সন্তি, 3টি ভগন 2টি গরু অক্ষর আছে, তং সমবুত্তং দোধকং তি উচ্চতি, তাকে দোধক বলা হয়। এবার এর এক্সাম্পলটা এখানেও এই দোধক কথাটি বসানো আছে। আচ্ছা, ইচ্ছি দোধক যে ছন্দটা আছে এটার মধ্যে একটা মানে আছে, ফ্লুয়েন্সি আছে। আমি পরে পারলে তোমাদের সেপারেট সূত্র আর এক্সাম্পলগুলো একটা রেকর্ডিং ভয়েস মেসেজ আকারেই দিয়ে দেবো, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। তো কোঁত কাঁত করে যদি পড়ো তাহলে কিন্তু মনেও রাখতে পারবে না, ভুলভাল হবে। এটা একটা 4/4 মিটারে চলে আসবে। ইচ্ছিত দোধক মিচ্ছতি কস্মা येन জিতা তসি না অবশেষা পত্ত বিমুখতি লোকথুতো ইয়ো তং নম সজ্ঞকুলস্সব তংসং। হলো, এটা অ্যাকচুয়ালি মনে রাখতে পারো যাদের একটু তাল সম্বন্ধে জ্ঞান আছে। গুরু যে হয়, গুরু 2 মাত্রা হয়, লঘু 1 মাত্রা, 2 1 1 4, মানে একটা গণে 4 মাত্রা হচ্ছে। এখানে 2 1 1 2 1 1 4 4 4, আর এটা দুটো গুরু আছে এই জন্য 2 2, এটাও 4। তবে সিমিলার 4 4 4 4 16 মাত্রা যে বিটে চলে আসবে। কেউ তালি দিয়ে দিয়েও পড়তে পারবে, তালি দিয়ে শোনাচ্ছি না, মানে ইচ্ছিত এখানে একটা স্ট্রোক দেওয়া যায়। ধরো ইচ্ছিত দোধক মিচ্ছতি কস্মা येन জিতা তসি না অবশেষা তত্ত্ব বিমুখ বিলোকথুতো ইয়ো তং নম সজ্ঞকুলস্সব তংসং। এইরকম। এটা কি অনেকটা দেবী সুরেশ্বর ভগবতী মন্দির এরকম? হ্যাঁ, ওইটা কাছাকাছি, ওটা পাদাকুলক ছন্দ বলা হয়, কিন্তু ওটা ইরেগুলার, মানে ওটা প্রত্যেকটা লঘু গরুগুলো মিলবে না, কিন্তু 4 4-এ মিলে যাবে। ওটা আছে। তারপরে ওই শঙ্করাচার্যের যে আছে না, ওই চরপট পঞ্জরিকা স্তোত্র ইত্যাদি যে আছে, ওই কা তব কান্তা কস্তে পুত্র সংসারো ইয়মতীব বিচিত্র ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণী নৌকা ইত্যাদি। আরও যে ওটা ওই তোমরা অনেকে শুনে থাকবে, গল্প হলেও সত্যি বলে, যে রবি ঘোষের যে সিনেমাটা আছে ওইখানে দেখবে ওই বুড়ো মানে বাড়ির যে ওর সব দলবল নিয়ে এসেছে, তখন সকালবেলা চা খেতে বসেছে কোথায়, তখন রবি ঘোষ কীর্তন গাইছে। ওইখানে যেটা গাইছে ওইটা হচ্ছে শঙ্করাচার্য জ্যোতির চরপট পঞ্জরিকা তত্ত্ব। ওইখানে এই পাদাকুলার ছন্দে ওটা লেখা সিমিলার, কিন্তু এইটা আরো কঠিন, মানে এটা প্রত্যেকটা লাইন পুরো সমান। এখানে যদি নিচেটা দেখো, এই যে তং অনুস্বার আছে গুরু, ন ম লঘু, স কয়ফলা আছে গুরু, লঘু লঘু, লয়ের পরে শয়ে শয়ে গুরু, এখানে লঘু লঘু, ত অনুস্বার গুরু, স অনুস্বার গুরু, এইরকম। কালকে আর আজকে সকালে মিলে গেলেও লেখা হবে। মিনিংটা দেখো, এটাকে এমনভাবে বসানো হয়েছে, দোধক আকৃতিটা উৎপন্ন হয়েছে এখানে। আচ্ছা, ইচ্ছিত দো মানে যেমন হয় না যে সুখপ্রদ, বড়দ, এরকম হয়, মানে যেটা দান করে, বর যে দান করে বড়দ, সার যে দান করে শারদ, বা স্ত্রীলিঙ্গে শারদা, অভয়প্রদা, এরকম হয়। তো যিনি দান করেন, ইচ্ছিত যিনি দান করেন, অর্থাৎ প্রার্থনার রূপ যিনি দান করেন। ইহ ইহ শব্দটা পালিতে ইহ হয়। ইহ লোকে তিনি কং ইচ্ছতি, কাকে চাইবেন। এখানে দেখো ইচ্ছিত দো ইধ সন্ধি হলে ইটা চলে যায়, পালি সন্ধি একটু অন্যরকম হয়। ইচ্ছিত দো ধ, আর কং ইচ্ছতিটা এখানে সন্ধি বলে কম ইচ্ছতি, তাহলে দো ধ কম ইচ্ছতি, এরকম আকৃতি হচ্ছে। আচ্ছা, তিনি কং ইচ্ছতি, কাকে চাইবেন, কসমা, কেন চাইবেন, কি কারণে চাইবেন। স্মা দিয়ে পঞ্চমী বিভক্তি হচ্ছে। তোমাদের পুরনো স্টুডেন্ট যখন সর্বনামে ক্লাস হয়েছিল তখন আমি বলেছিলাম সর্বনামগুলো অনেক রকম মাল্টিপল মিনিংয়ে ইউজ হয়। আচ্ছা, কেন চাইবেন তিনি। আচ্ছা, যার দ্বারা জিত হয়েছে, তসিনা অবশেষা, অবশিষ্ট সকল তৃষ্ণা
যার দ্বারা জিত হয়েছে, যিনি জয় করেছেন সকল বাসনা। পত্ত বিমোক্ষ, যিনি বিমোক্ষ প্রাপ্ত হয়েছেন। এই যে প্রাপ্ত থেকে পত্ত হচ্ছে, যিনি প্রাপ্ত বিমোক্ষ, বিমোক্ষ মানে মোক্ষ লাভ করেছেন, মুক্তি লাভ করেছেন। তিলক থুত, যিনি ত্রিলোকে স্তুত, ত্রিলোকটা বালিতে তিলক হচ্ছে, স্তুতটা থুত হয়, শয়ে তয়টা তয়ে থয়ে হয়ে থ হয়ে যায়। ত্রিলোকে যিনি স্তুত, তং নম, তাকে প্রণাম করো। তিনি সত্যকুলস্য, তিনি সাক্ষ্যকুলের অবতংশ। অবতংশ মানে অ্যাকচুয়ালি মালা বোঝায়, এবং মালার মধ্যে স্পেসিফিক মাথায় পরার মালা, তো এই মোটামুটি মস্তকের অলংকার বাংলায় বলা যায়। যিনি সাক্ষ্যকুলের মানে মস্তকের অলংকার আর স্বরূপ, এরকম অর্থ হচ্ছে। আচ্ছা, এই তাহলে 12টা পর্যন্ত হলো। প্রথম দিন 4টে, আজকে 6টা, নেক্সট 6খানা মিলে 18খানা মোট হবে। তোমাদের কিন্তু দায়িত্ব এগুলোকে তৈরি করে লেখার। সবগুলো না করো, অন্তত সাজেশনের হিসাবে, আমি যদিও সাজেশনটা তোমাদের এখনো দিইনি, তো প্রিভিয়াস ইয়ার একটু দেখো, দেখে নিজেরা বেশ কয়েকটা তৈরি করো। আর প্রথম 2 মাসের মতন আমি বলবো যে তোমরা পালিতে মানে চেষ্টা করো যা হাতে পাচ্ছ সেটাকে তৈরি করা। কেননা পালি, মাথাটাকে একটু পালির মতন করতে হবে। এই তো সংঘরক্ষিত বলতে পারছো না, এটা খুব লজ্জার বিষয়। এত ওয়ার্ড চেঞ্জের ক্লাস হলো, গ্রামারের ক্লাস হলো, 3 মাস ধরে মিনিমাম প্রত্যেকে ক্লাস করেছো, তারপরে এটা পড়তে পারছো না, তো এটা তোমাদেরই দোষ। এবং এটার কারণ হচ্ছে বাড়িতে হোমওয়ার্কগুলো করোনি, করলে এটা কোনোদিন এই কঠিন লাগে না। তো এই জিনিসগুলো এখন চুপচাপ যা আছে তৈরি করো, সাজেশনেরও দরকার নেই। এটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? এই যে দেবা, মচ্চা, আনুভাবা, এই শব্দগুলো তো তৈরি হচ্ছে, তো সুতরাং সাজেশনের মায়া ত্যাগ করে এগুলোকে তৈরি করো। আচ্ছা, এখানে কারোর কোনো জিজ্ঞাস্য আছে আর? স্যার আমি সহজে বলছি স্যার। হুম, হ্যালো বলো। স্যার, বলছি স্যার সন্ধ্যের ক্লাসে প্রথম ক্লাসটা আপনার রেকর্ডিং স্যার আছে? ওটা আছে, ওটা আমি ওটাকে কাটতে হবে। 2 ঘন্টা হয়ে গেছে বলে, মানে ওটাকে শেয়ার করতে গেলে সমস্যা হবে। ওটা দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি 2-1 দিনে। আর আশা করি শুরুতে যে ভূমিকা আছে ওটাকে মানে বাংলায় লেখা, ওটা থেকে পড়তে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ ওটা স্যার পড়েছি, এটা যেটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা জিজ্ঞাসা করো। মানে সব খালি জড়ো করছে, নোট চাই, রেকর্ডিং চাই, পড়ার নামে নেই। বাড়িতে পড়ো, পড়ে লেখাগুলো জমা দাও। ঠিক আছে, আর কারোর কিছু প্রশ্ন আছে? তাহলে আজকে ক্লাস শেষ করব। স্যার গুড নাইট। ঠিক আছে, প্রত্যেকে বলছি, তোমাদের সময় যেহেতু পেয়েছো এক্সট্রা, সেটা ব্যবহার করো। এখন এক্সট্রা টাইম পেয়েছো বলে আর ঘুমিয়ে কাটিয়ে দিও না। এই টাইমটার মধ্যে যদি যত তাড়াতাড়ি শেষ করতে পারবে, তার সিলেবাস মানে প্র্যাকটিস করতে সুবিধা হবে। টার্গেট রাখো আগামী 5 মাসে আমি সিলেবাস শেষ করব, তার মধ্যে কিন্তু তোমাদেরও এই জিনিসগুলোকে কভার করে নিতে হবে। ঠিক আছে, আজকে স্যার আমার একটা কথা বলছি।